অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর অ্যাট এ টাইম। অনেক প্রশ্ন আছে রংপুরের মাঠের ওই ম্যাচটা নিয়ে। দুর্দান্ত, চমৎকার, হ্যাটস অফ। ইট প্রুভস যে বাংলাদেশের লোকেরা আসলে ফুটবল খেলা দেখতে চান, কিন্তু আমাদের সবার একান্ত ব্যর্থতা যে ফুটবল খেলাটাকে যেখানে যেখানে নিয়ে যাওয়ার দরকার সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারি নাই। যাদের পারার কথা ছিল তারাও পারেন নাই। সবাই মিলে এই ব্যর্থ হয়েছি বলে আমাদের ফুটবল মাঠে ফুটবল চলে ঠিকই, কিন্তু ফাঁকা গ্যালারিতে। যেই জায়গার টিম সেই জায়গার খেলা খেলতে হয়, সেইখানে খেলা মানুষজন ওন করে। স্টেডিয়ামের গ্যালারিতে আর তিল ধারণের জায়গা নেই। আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন হচ্ছে গিয়ে ওটা কি, ওটা হচ্ছে রংপুরের লোকাল খেলা। প্রশ্নগুলো নিয়ে নিই। হ্যাঁ, ওইটার মধ্যে হচ্ছে কি আপনার এই দর্শক, আপনি একবার ভাবেন আপনি যদি প্রপারলি ওই জায়গায় আবাহনীকে নিয়ে যান, আপনি যদি প্রপারলি ওই জায়গায় মোহামেডানকে নিয়ে যান, এর সাথে যদি প্রপারলি ব্লেন্ডটা করতে পারেন মানুষকে জানানো থেকে শুরু করে সবকিছু, তাহলে অবশ্যই এটা হবে। রংপুরে কি কোনোভাবে বিপিএল আয়োজন সম্ভব? পলাশী ক্রিকেট পরিবার তিনি এই প্রশ্নটা করেছেন। রিফাত সরকার, রিফাত ভাই আপনার কাছে অনুরোধ করবো, রংপুরের টুর্নামেন্টের দর্শক হয়েছিল এরকম, এটা নিয়ে কিছু বলেন, এবং আপনাদের রংপুর স্টেডিয়াম হলে এবং আমাদের রংপুরে একটা স্টেডিয়াম হলে কেমন হবে। বিডি ফুটবল কম্পাস, দেশের ফুটবলে নাকি দর্শক হয় না। আমাদের রংপুর জেলা লিগের ফাইনালে মাঠে জায়গা দিতে পারে না। ধারণ ক্ষমতা 15,000, মাঠে ঢুকেছে 30,000, আরও 30,000 মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। আশেপাশে কোনো বাড়ির ছাদ ফাঁকা নেই। এসব আগে নাকি আবাহনী মোহামেডান ম্যাচে হতো। আবাহনী মোহামেডান কি কয়বার রংপুরে গিয়ে খেলছে আমি জানি না, মানে হয়তো থাকতে পারে। ধরেন উনি হয়তো মিনো করেছেন যে ঢাকার আবাহনী মোহামেডান ম্যাচেও সেটা হতো, ওই ফিল্ডটা ওই আমেজটার কথা দেখেন। এই জায়গায় হচ্ছে ওই যে রিফাত মাসুদ শুরুতে বললো না যে এটা হচ্ছে সবার ব্যর্থতা, আসলেই তাই। মানুষজন ফুটবল এখনো মানে খেলা হলে সেখানে কি ধরনের দর্শক উপস্থিতি হতে পারে রংপুরে আমরা দেখেছি। আমরা একটা স্কুল টুর্নামেন্টের হচ্ছে কাজ দেখি, সেখানে হচ্ছে এই ধরনের প্রণোদনা দেখি, এগুলো দেখলে আসলে খারাপ লাগে। যখন বিপরীতমুখীতে ধরেন সামনের মাস থেকে তো লিগ শুরু, দেখবেন হচ্ছে লিগে হচ্ছে কোনো কিছু নাই। ইনফ্যাক্ট লিগের খেলা যে ঢাকার বাইরে হয় না তা কিন্তু না, কিন্তু কয়টা মানুষ জানে ওই টাইমটা কখন আসলে থাকে? ওইভাবে কি ওই জেলার মানুষগুলোকে আসলে জানানো হয়, ওই আমেজটা কি ক্রিয়েট করা হয়? সেটা আসলে এখন পর্যন্ত দেখিনি। মুন্সিগঞ্জের মাঠে আবাহনীর খেলা ফেললে, মুন্সিগঞ্জে হয়তো আমি বুঝলাম যে আবাহনীর সাপোর্টার আছে, কিন্তু মুন্সিগঞ্জে সে তো মুন্সিগঞ্জের কিছু না। মুন্সিগঞ্জের মানুষের ওনারশিপ আসবে কোত্থেকে? রংপুরের মাঠে যারা খেলা দেখতে গেছেন ওইখানে তারা রংপুর তারা ওন করেন, ওই টিমগুলোর ওনার আছে ওখানে। ওনার মানে আমি মানে টাকা দিয়ে ওনার না, হ্যাঁ তাদের কথা বলছি। আমি একটা খুবই আনপপুলার অপিনিয়ন দিই, একেবারে ধরেন মানে বিপ্লবী, ওই যে পলাশীর ক্রিকেট পরিবার বোঝা যেতেছে উনি একটা বিপ্লবী, ঠিক আছে। আশা করি ওই ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের পলাশীর মোড় না, এটা আশা করি সেই পলাশীর প্রান্তরের মোড়। যাই হোক, সেইখানকার এখনকার যে আমাদের ফুটবলের স্ট্রাকচার আছে, যে ক্লাবগুলো আছে, এটা তো টপ ডিভিশনের ক্লাব। আপনি ফুটবলের উন্মুক্ত করে দেন, আপনি প্রত্যেক জেলার যে টিম আছে সেই টিমগুলোকে সুযোগ দেন প্রিমিয়ার লিগ খেলার, কোনো একটা সিস্টেম বাইর করেন যেখান থেকে কোয়ালিফাই করবে টপ ডিভিশনে বা কিছু একটা, বা এফএ কাপের মতো খেলতে যাবে, এফএ কাপের ম্যাচ করবে রংপুর জেলার সাথে। সেইখানে আপনি বসুন্ধরা কিংসে খেলতে পাঠান, অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য করেন, যে অ্যাওয়ে ম্যাচই খেলতে হবে, ওই ম্যাচ জিতে আসতে বলেন। ওই যত ভালো টিম হোক, লিগ জিতুক, ওই ক্রাউড প্রেশার, ওই রংপুরের মাঠে একটা ক্রাউড কি রংপুর বাদ দিয়ে বসুন্ধরা কিংস করবে? একটা ক্রাউড কি আবাহনী করবে? রংপুরের টিম বাদ দিয়ে স্ট্রাকচার দিয়ে দেন। ওই দেখবেন এলাকার লোকজন, এই যে বলেন না প্রত্যেকবার ক্লাব করতে পারে না, সব নিউজ এখন প্রিভিউ, ক্লাবের টাকার অভাবে চলছে না ক্লাব। কারণ একদিন তো এই ক্লাবগুলো রাজনৈতিক হয়েছিল, আখড়া হয়েছিল, এখন নতুন আরেক আখড়া হচ্ছে বা ওই রকম প্রক্রিয়ায় আছে। এরা আবার কবে চলে যাবে, তখন ক্লাব আবার হাওয়া হয়ে যাবে। কিন্তু ওই রংপুরের ওই লোক নিজের গাটের পয়সা দিয়ে বলবে যে আমার ওই যে কামারারে নিয়ে আসো, ঠিক আছে, টাকা দিয়ে ওই প্লেয়ার পালবে, প্লেয়ারের খেলবে এবং জান দিয়ে খেলে ওই ম্যাচ জিতবে। আপনি লিখে দিচ্ছি আপনাকে। দেখেন ওইটা হচ্ছে এই ধরনের টুর্নামেন্টগুলোতেই আপনি করতে পারবেন, ঠিক আছে। এটাকে তো আপনি প্রপার একটা ইয়েতে আপনি আনতে পারবেন। এফএ কাপের আপনি যে কথা বলেন, এফএ কাপে যে খেলে চতুর্থ ডিভিশনেরও যে খেলে, ওই ফোর্থ ডিভিশনের রেজিস্টার, ওই ফোর্থ ডিভিশনের স্ট্রাকচারের মধ্যে আসলে সে পরে দেখে সেটা না কেন, মানে এটা ওই যে প্রপার একটা ওয়ে আউট, আপনি জীবনে বলতে ঢাকার বাইরে তো বের হতে পারবেন না, ওয়ে আউট বের করতে হবে। 10-11টা ক্লাবে সবগুলো ঢাকার কেন? আবার আপনি ধরেন ওইটা তো আপনি অনেক ওয়াইডলি বলেছেন যে এটা আসলেই এই মুহূর্তে হচ্ছে গিয়ে সেটাকে এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব না। আপনি হিসেব করেন ইন্ডিয়া লিগটা কি? হ্যাঁ, ইন্ডিয়া লিগটা কি আইএসএল? হ্যাঁ, আইএসএল কি? আইএসএলটাকে লিগটাকে কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজি লিগ করে ফেলেছে। ফ্র্যাঞ্চাইজি লিগ করে এক একটা জায়গার ওই মানুষের ওনারশিপটা হচ্ছে তারা ওই অঞ্চল ভেদে নিয়ে এসেছে। আপনি ওই জায়গাটা করেন,
মানে আপনি ওইভাবে কাজ করেন, ধরেন হচ্ছে গিয়ে ফর্টিস হচ্ছে পুরো চিটং এর তাড়িয়ে করতে হবে, বা চিটং এর কোনো একটা ব্যবসায়িক গ্রুপকে আপনি হচ্ছে গিয়ে আনেন যে ওই চিটং এর এম এ আজি স্টেডিয়াম যেটা, বা চিটং এর ডিভিশনাল স্টেডিয়াম যেটা, ওইগুলাকে তার হোম গ্রাউন্ড করতে হবে, সে ওইখানে খেলবে, তার কাছে ওই জিনিসটা হচ্ছে আপনি ইয়ে করেন। ওই জেলায় জেলায় করলে তো আসলে ওইটা অনেকই হবে, আপনি এটাকে আরো স্ট্রাকচারড হইতে সেভাবে জেলায় আপনি 64টি জেলায় যদি আপনি 64টা টিম করেন, সবাই তো আর লিগ খেলবে না মেইন লিগ, এইখান থেকে যেই টিমটা বেস্ট হবে, দুইটা টিম বেস্ট হবে, তারে আপনি সুযোগ দেন। সে কি আরামবাগের চেয়ে খারাপ খেলবে? এইটাকে আপনি হচ্ছে ওই যে ওই ফর্মুলায় নিয়ে আসেন, ঠিক আছে? আপনি ওই আইএসএল এর ফর্মুলাটা আনেন ভাই, আইএসএল যেটা করেছে আমরা ওইটাকে ফলো করি না। আপনি আইএসএল আনতে পারেন, আপনি নন আইএসএল আনতে পারেন, আপনি আইডিয়া চেঞ্জ করতে পারেন, বিপ্লবী আইডিয়া আনতে পারেন, কিন্তু নতুন কিছু একটা করতে হবে। ডেফিনেটলি এইটা তো প্রুভেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেভাবে গেছে দিনের পর দিন, সেটা তো দর্শক নিকট পারে নাই, এবং নিকট ভবিষ্যতেও আসলে যেদিকে যাচ্ছে এটার কোনো আপনি চলে যেতেছেন, কলমের ঢাকনাটা পড়ে গিয়েছিল, সেটার কোনো আসলে মানে খুব যে ড্রাস্টিক চেঞ্জ হবে সেটার কোনো কিছু আসলে হবে না। রংপুরের জিনিসগুলো দেখে আসলে ভালো লেগেছে, এবং একদিকে হচ্ছে আফসোস লেগেছে, যেটা সত্যি কথাটা আসলে বললাম, যে এই ধরনের মানে এটা আমরা সব জায়গায় জেলা টুর্নামেন্ট গুলো হলে আমরা হচ্ছে দেখি যে এটা সব জায়গাতেই। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, পরেরটা হচ্ছে ওই যে রিয়াল মাদ্রিদ নিয়ে কোশ্চেন আছে, যেহেতু আমাদের কোনো শো হয়নি। আপনার কাছে অনেক আছে নাকি? দুইটা প্রশ্ন আছে। দুইটা আছে, একটা হচ্ছে মাস্তানতুনোকে নিয়ে, আর একটা হচ্ছে রিয়াল মাদ্রিদের খেলা নিয়ে। তাই তৌফিক রোমেল, রিয়াল মাদ্রিদে মাস্তানতুনোর খেলা কেমন দেখলেন? মোহাম্মদ রহমাতুল্লাহ আকন্দ, তার প্রশ্ন, আর্জেন্টাইন তরুণ বয় ফ্রাঙ্কো মাস্তানতুনোর খেলা আপনার কাছে কেমন লেগেছে? মাস্তানতুনো যখন বার্নাবিউতে নামতেছে, প্রথমে নামলেন কারভাহাল, পরে নামলেন মাস্তানতুনো। কারভাহাল যখন নেমেছে তখন বিরাট বড় চেয়ার, সেম লেভেলের চেয়ার পেয়েছেন মাস্তানতুনো, যার ডেবিউ হয়েছে, বয়স হচ্ছে 18 বছর। মাস্তানতুনো যখন খেলা শুরু করলেন, তাকে আমি একটা জায়গায় বল পজিশন হারাতে দেখেছি। তার যেই অ্যান্টিসিপেশনটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তিনি বরাবর স্ক্যান করছেন, ডানে বায়ে উইদাউট দ্য বল স্ক্যান করতেছেন নিয়মিত, এবং প্রপার টাইমে তিনি প্রেস করতে যান অপোনেন্টকে, যেইটা যে কোনো কোচের জন্য, যেই কারণে সাবি আলোনসো এত প্রশংসা করেছেন, এটা এই অ্যাওয়ারনেসটা খুব প্রয়োজন একটা মিডফিল্ডারের জন্য। তার একটা জায়গায় তো একটা হেড করতে স্ট্রাইকিং পজিশনে চলে গিয়েছিলেন, বক্সের ভিতর নাম্বার 9-এর অলমোস্ট। তবে তার উনি অনেক বেশি লেফট ফুটেড, উনার রাইট ফুটের ব্যালেন্সটা আরেকটু যখন একটু বাড়বে, খেলার বলের ওপর কন্ট্রোলটা, সেই সময় উনি আরো ভালো করবেন হয়তো। আমার কাছে তার অ্যাক্টিভনেসটা আসলে খুব ভালো লেগেছে, মিডফিল্ড থেকে শুরু করে একদম অ্যাটাকিং থার্ডে তার ওই প্রেজেন্সটা, ফার্স্ট ম্যাচ রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলে এই সব কোনো কিছুকে তিনি চাপ নেয়নি। আমার মনে হচ্ছিলেন যে তিনি জিনিসটাকে এনজয় করছেন, বা তিনি এটার সাথে ইউজ টু হ্যাবিচুয়েটেড, যে আমি রিয়াল মাদ্রিদের, এটা আমার প্রথম ম্যাচ না, এই মানে এই জিনিসগুলো, ওই অ্যাক্টিভনেসটা হচ্ছে তার মধ্যে দেখা গেছে। ভাই 18 বছর, আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি 18 বছর যদি মানে ওইখানে থাকতাম, আমি এটাই চিন্তা করছিলাম যে আমি মাঠে নামলে, আমি যতই ভালো ফুটবলার হইতাম না কেন, আমি মাঠে নামলে আমি মানসিকভাবে পারতাম না, আমি চাপে পড়ে যাইতাম, বা অন্য কিছু একটা, বা আমার কাছে মনে হতো আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মতো। ওর কোনো কিছু না, ও জাস্ট ক্যাজুয়াল। আমার মনে হচ্ছে ওর আরো মানে স্পিড বেড়ে গেছে, দেখেও আমার কাছে কখনোই মনে হয় না যে এটা তার ফার্স্ট ম্যাচ। কিন্তু আবার এইটাও বলি যে সবসময় তরুণদের নিয়ে একটা হাইপ থাকে, কিন্তু হাইপ আর বাস্তবতায় বিরাট ফারাক। এইটাকে যে কাঙ্ক্ষিত জায়গায় অনেকে দেখতে চাইবেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা বা আর্জেন্টাইন সমর্থকেরা, এইখানে পৌঁছতে অনেক দিন লাগবে। হ্যাঁ, এনরিককে দেখেও তো আমাদের ফার্স্ট ম্যাচে খুব ভালো মনে হয়েছিল, একই কথা বলছিলাম যে ফার্স্ট ম্যাচ মনে হয় না। তারপর ধরেন হচ্ছে রিসেন্টলি কতগুলো এরকম গেছে, আনসু ফাতির কথা, মানে এই জিনিসগুলো তো আসলে ওয়ার্কআউট করে নাই। আশা করি আমরা সেরকম কিছু ঘটবে না মাস্তানতুনোর ক্ষেত্রে। আসলে রিয়ালের গোল পেতে বেশ ভুগতে হচ্ছে, কারণ কি প্রতিপক্ষের লো ব্লক ডিফেন্ডিং, নাকি নিজেদের মধ্যে সমস্যা? এত সাইনিং এর মধ্যে একটা প্রুভেন মিডফিল্ডার দলে বেরানো দরকার ছিল না? ফারদিন সিয়ামের প্রশ্ন। এস শুভন, তার প্রশ্ন, ইফ রিয়াল মাদ্রিদ প্লেজ লাইক দিস ইন এল ক্লাসিকো, হোয়াট কুড দেয়ার সিচুয়েশন বি লাইক? এইভাবে এল ক্লাসিকো খেললে সুবিধা করতে পারবে না, মানে লাস্ট সিজনে এল ক্লাসিকোতে যা হয়েছে, যেভাবে অপদস্থ হয়েছে, এই সিজনে রিয়াল মাদ্রিদের এই ম্যাচে এভাবেই যদি তাদের পারফরমেন্সটা কন্টিনিউ করে, সেটার কোনো আসলে পরিবর্তন হবে না বলেই আমার মনে হয়। হয়তো জাভি সেটার ওই চেঞ্জটা তিনি করবেন, কিন্তু ধরেন হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ গেল, মানে ধরেন দিন দিন কিন্তু জিনিসটা এমন হবে, মানুষ কিন্তু তখন আর বলবে না যে রিয়াল মাদ্রিদ নতুন কোচ নতুন ইয়ে, তখন কিন্তু চলে আসবে যে জাভি ওয়ার্কআউট করাতে পারছেন না। এই জিনিসটা মাত্র একটা ম্যাচ গেছে, জানি সেটা আমরা, তবে ট্রু এটা রিয়াল মাদ্রিদকে ধরেন যেই ধরনের খেলায় সবাই দেখে অভ্যস্ত, এমন তো না যে হচ্ছে কি আপনার লাস্ট সিজনের আগ পর্যন্ত বা লাস্ট সিজন পর্যন্ত যে রিয়াল মাদ্রিদ আপনার সব কিছু জিতেছে, কোনো ম্যাচ হারে নেই, নট লাইক দ্যাট।
বাট রিয়াল মাদ্রিদের খেলাটা যেটা দেখে অভ্যস্ত সেখানে মিডফিল্ডটাতে আসলে একটা ক্রাইসিস পয়েন্ট এই মুহূর্তে মনে হচ্ছে, কারণ আপনি এই দলটায় টনি ক্রুজ, লুকা মডরিচের ওই প্রেজেন্সটা আপনি দেখে অভ্যস্ত, তাদের কাছ থেকে ওই ধরনের আউটপুট আপনি দেখে অভ্যস্ত, এটাই ঠিক আছে। কিন্তু রিয়াল মাদ্রিদের যে খেলা হয়েছে, আমি রিয়াল মাদ্রিদের খেলা দেখে সন্তুষ্ট। যে কদিনের প্রিসিজন তারা পেয়েছে, খুবই অল্প সময়ের প্রিসিজন, এবং তারপরে তারা ওই সময়ের ভেতরে গুছিয়ে ফার্স্ট ম্যাচটা জয়টাই তাদের শেষ কথা ছিল। কয়েকটা ইমপ্রুভমেন্ট আমার কাছে মনে হয় যে আমি দেখেছি, যেমন ভিনিসিয়াসকে আমি 10-11 মিনিট সময় প্রেস করতে দেখেছি, প্রেস করে বল জিতেছিল, যেটা দর্শকদেরকে একটু আগ্রহী করেছে। আমার মনে হয় দলটা আন্ডার কনস্ট্রাকশন, সিস্টেমটা আন্ডার কনস্ট্রাকশন, এটা ওয়ার্কআউট করবে। রিয়াল মাদ্রিদের খেলায় আপনি অনেক কন্ট্রোল দেখতে পাবেন, যেটা আপনি আগের সিজনগুলো দেখেন নাই। আপনার মনে হতো না রিয়াল মাদ্রিদ যে কোনো সময় ম্যাচ হেরে যেতে পারে, সেখান থেকে অদ্ভুত সব নিয়মে আপনি ম্যাচ জিতেছেন। এইবার হয়তো নাটক ফাটক কম হবে, কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচের উপরে কন্ট্রোল আগে যা ছিল তার চেয়ে বেটার হবে। নেক্সট হচ্ছে ইন্টার মিলানের কোচ কেন সবসময় ভালো অবস্থায় চলে যায়। মানে মোহাম্মদ সিয়াম এটা জানতে চেয়েছেন যে যেমন কোন্তে ভালো অবস্থানে থেকে চলে গিয়েছিলেন, ইনজাগি ভালো অবস্থা থেকে চলে গিয়েছিলেন। আচ্ছা দেখেন, ভালো অবস্থান ফাইন, ইনজাগির একটা রেপুটেশন ছিল, দুইবার তিনি হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত দলকে নিয়ে গেছেন, কোনোবারই তো আসলে জিততে পারেন নাই। লাস্ট সিজন ইন্টার হচ্ছে গিয়ে সিরিয়ার শিরোপাটাও তারা পায় নাই, এসি মিলানের কাছে আসলে বলে কয়ে তারা হেরেছে, হারতে হয়েছে এসি মিলানের কাছে। এসি মিলানের কাছে হারাটাও তো লাস্ট কয়েক বছর নর্মাল আসলে ছিল না, যেটা লাস্ট সিজন তাদের ফেস করতে হয়েছে। এগুলো তো একটা চাপ ক্রিয়েট করেছে ইন্টার মিলানের উপর। এখন আবার ইন্টার এইরকম একটা ঝামেলা ছিল যে যখন ইনজাগি চলে গেলেন তখন কোচ হিসেবে কাকে নেবেন, কেউই রাজি হচ্ছিলেন না, কাউকে পাওয়া যাচ্ছিল না। শেষমেশ কিভু রাজি হয়েছেন, কিভুকে পাওয়া গেছে, যে কারণে কিভু আসলে কোচ হয়েছেন। মোটামুটি একটা বিপদে ইন্টার মিলান পড়েছে। ইন্টার মিলানের সমস্যাটা যেটা হয়েছে, আপনি শুধুমাত্র কোন্তের কথা বাদ দেন, সে জোসে মরিনিও চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে চলে গেলেন, এবং তারপর থেকে ইন্টারকে আবার যাতে উঠাতে সেই কোন্তেকে লাগলো, কোন্তে গিয়ে চ্যাম্পিয়ন করে কোন্তেও চলে গেল। ইনজাগির ক্ষেত্রেও সেম। আমার মনে হয় ইন্টারকে আবার, আনলেস ক্রিশ্চিয়ান কিভু মানে এমন আহামরি অদ্ভুত কিছু করে না ফেলেন, আবার গোড়া থেকে শুরু করতে আমার মনে হয় কি ক্রিশ্চিয়ান কিভুর মানে টু আর্লি টু সে টেকা কঠিন, মানে ইন্টার মিলানে কঠিন সাকসেস হয়তোবা খুব বেশি তিনি পাবেন না। আচ্ছা প্রশ্ন, জয় তার প্রশ্ন যে অ্যাট প্যালেস এজে ওয়াজ দ্য মেইন ম্যান, আচ্ছা সরি নাভিল ভাই, অ্যাট প্যালেস এজে ওয়াজ দ্য মেইন ম্যান, অ্যাট আর্সেনাল হি উইল সারাউন্ডেড বাই স্টার্স, ক্যান হি স্ট্যান্ড আউট অ্যান্ড প্রুভ হিমসেলফ অ্যাজ এ গেম চেঞ্জার? হ্যাঁ, ক্রিস্টাল প্যালেসের মেইন ম্যান ছিলেন, এখন আর্সেনালে তো মেইন ম্যান তো অনেকেই আছেন, এবং এজে যদি আসেনও আমার মনে হয় ধরেন এজের মানে ফার্স্ট চয়েস হিসেবে প্রথমেই থাকাটা একটু কঠিন হবে। আমার কাছে মনে হয় ফার্স্ট চয়েস হয়ে যাবেন, যেমন নাজমুল হাসান বলতেছেন যে এজেস signing with Arsenal could be season defining with the best defense in the Premier League, a balanced midfield and a new attacking line featuring signings like Eze, Gyökeres, Madueke. Arsenal is really looking like a title contender. Rifat, by your prediction might be right this time. এজের মেইন পজিশন কি? মানে তাকে আপনি কয়েকটা জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ, লাস্ট সিজনেও এজে বেশি খেলেছে হচ্ছে লেফট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আপনার বেশি খেলেছে এজে। তো আপনার তো মিডফিল্ডে তাকে কি আপনি কোঅপারেট করতে পারবেন আর্সেনালের লাইনটা, সেটা সম্ভাবনা তো একটু কম। আপনি পারতেও পারেন, কিন্তু আপনার তাকে কিন্তু কোপ আপ করাইলে কোথায় হবে, বা ফার্স্ট চয়েস হিসেবে আপনি তাকে কোথায় রাখতে পারবেন? লেফট উইং এ। হ্যাঁ, লেফট উইং এ কিন্তু তিনি এত কিন্তু ফ্লুয়েন্ট না। উইং এ না ধরি আমরা, উইঙ্গার না ধরে, এক্স্যাক্টলি আপনাকে মাঝখানেই আনতে হবে। হ্যাঁ, উইঙ্গার যদি আমি না ধরি, আমি যদি চিন্তা করি যে আমি ইয়োকেরেসের সাথে মেলাবো, ঠিক আছে, এখন ইয়োকেরেস আবার নিজেও একটু লেফট সাইড থেকে ভেতরে ঢুকতে বেশি পছন্দ করেন স্ট্রাইকার হিসেবেও, আপনার ওই জায়গায় ইজের সঙ্গে আপনার কানেকশনটা বেটার হবে। আমি আপনাকে, আমার কাছে মনে হয় মার্তিনেল্লির তুলনায় এজেকে যদি খেলানোর সিস্টেম বের করা যায় লেফট সাইডে, যদিও মার্তিনেল্লি মানে লেফট সাইড দিয়ে তার প্রোফাইল একটু আলাদা এজের তুলনায়, কিন্তু আমার কাছে মনে হয় যে রাইট উইং দিয়েই এজেকে ট্রাই করানোর, রাইট উইং দিয়ে তো আসলে ট্রাই করানোর চান্সটা আরো কম। রাইট উইং দিয়ে আপনি যদি সরি লেফট উইং দিয়ে রাইট উইং এ তো সাকা জায়গা ফাঁকা, সাকা ওয়ানেরি দুইজনেই আসলে লেফট উইং দিয়ে। এইটাই তো মানে খেলাতে হলে আপনার তাকে ওই নতুন ওই জায়গাটাতেই তাকে খেলাতে হবে, ঠিক আছে, মানে মিডফিল্ডে বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে অপশন বাড়লো তো, অপশন বাড়লো। এটাই তো আপনাকে বললাম যে হচ্ছে ধরেন এসেই যে ফার্স্টেই খেলে ফেলবেন জিনিসটা হয়তো এমন না, কিন্তু আমার কাছে মনে হয় যে
মার্টিনেল্লিকে টপকে যাবেন এই তা তো টপকাবেই, মানে আবার মাদুয়েকে আরেকজন হচ্ছে কি আছে যে এই মুহূর্তে ইনফর্ম, যেই কারণে ডেফিনেটলি গরম গরম, কিন্তু ধরেন হচ্ছে ওই জায়গায় সবকিছু তার কেন্দ্রিক হতো, এই জায়গায় হচ্ছে ধরেন সবকিছু তার কেন্দ্রিক এখনই হবে না। মনে হয় প্যালেস থেকে আসবেন খেলার নিশ্চয়তা নিয়ে আসবেন ধারণা। আর সে তো আর্সেনালের সাথে ভাই তার কানেকশন ছিল, আর্সেনাল একাডেমির সাথে তার কানেকশন ছিল, ওই জায়গায় তো হচ্ছে কি একটা হিসেব নিকেশ তো আছেই। না হলে যেই প্লেয়ার ধরেন এতদিন ধরে টটেনহামে যাওয়ার কথা, ওইটাই ফাইনাল যখন আর্সেনাল খালি একটু হাওয়া দিল, এজে নিজেও রাজি যে হচ্ছে কি আর্সেনালে তিনি যাবেন। আমি এজেকে আর্সেনালে দেখতে চাই। ইজে কোথায়? ও ইজে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, রদ্রিগোকে নিয়ে প্রশ্ন আছে। ইরফান CR7 এবং গোজো সাতুরু 833 একই রকম প্রশ্ন দুজনের, যে রদ্রিগো যখন বারবার ক্যামেরায় দেখাচ্ছিল রদ্রিগো নামতে পারতেছে না, বা বারবারই ক্যামেরা তাকে রিয়াল মাদ্রিদের ম্যাচে ফলো করতেছে, তো রদ্রিগো আর রিয়ালের এখন আসলে রদ্রিগো অন্য ক্লাবে যেতে পারবে কিনা? আমাদের কিন্তু লাস্ট দিনও আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আমার কাছেও মনে হচ্ছিল রদ্রিগো বোধহয় থেকে যাবেন সাহেব এই কথা বলার পরে। এক্স্যাক্টলি আলোনসো যে কথাটা আগের ম্যাচে রদ্রিগোকে আসলেই বারবার স্ক্রিনে দেখা যাচ্ছে রদ্রিগো একবার সাইড বেঞ্চে যান, ওয়ার্ম আপ করছেন, কোনো সুযোগ হচ্ছে না, এবং রদ্রিগোকে নামানোই গেল কিন্তু না, যে ম্যাচে কিন্তু 1-0 বলেই এগিয়েছিল ওরা। এমন না যে খুব বড় সড়ো কন্ট্রোল হয়েছে, গোলের প্রয়োজন ছিল তাদের আরেকটা। সো রদ্রিগোর ঘটনাটা আসলে কি দাঁড়াইলো? রদ্রিগোকে দেখতে পারলে ভালো লাগতো ইন এ সেন্স হচ্ছে কি আপনার রদ্রিগো নিজেও তো একটু লেফট আউট ফিল করছেন এই মুহূর্তে, করাটাই আসলে স্বাভাবিক। তো তার জন্য যদি রিয়াল তাকে রাখেই, তাহলে হচ্ছে তাকে ওই ফিলটা তো আসলে করাতে হবে। তার জন্য ব্যাপারটা কতখানি নতুন যে 2 সিজন আগে তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, সব নাটক জিতিয়েছেন, নাটক মহানাটকের অনেক জায়গায় নায়ক তিনি। গত সিজনে রয়েছে আমার রদ্রিগো আছে, এবং এখন তিনি দেখতেছেন যে তার সাবের মধ্যে নামার সুযোগ হচ্ছে না। ইজন্ট ইট ফ্রাস্ট্রেটিং? অবশ্যই। তার টাইপের প্লেয়ারের চ্যাম্পিয়ন্স লিগ উইনার চিন্তা করবে আমি যে কোনো টিমের ফার্স্ট প্রায়োরিটি হতে চাই, সেকেন্ড প্রায়োরিটি কে হইতে চাই, তাই না? এখন আসলে জাভি আলোনসো তাকে কি করেন, আবার ওই মাস্তান্তনো আর্দাগুলার তাদের অপশনটাও অ্যাড হয়ে যাওয়ায় এখন আসলে রিয়াল মাদ্রিদের ইয়েটা আসলে কি হয়, ব্যালেন্সটা আসলে কি করে হয়। এবং জাভি তো মনে হয় আপনার হচ্ছে ওই যে উইং এর উইথ নিয়ে আসলে তার খুব বেশি ইউজ করার নাই, ওই উইং ব্যাক দিয়ে হ্যাঁ উইং ব্যাক করবে এবং তারা কাট ইন করবে। ওই জায়গাটা হলে তো আপনার কোনটার সাথে আসলে রদ্রিগো ওই জায়গাটা শুট করেন কিনা সেটা একটা প্রশ্ন হয়ে যায়। গার্নাচো চেলসিতে আসা গুঞ্জনটা সত্যি হলে কেমন হবে, আর হলেও চেলসিতে প্রথম একাদশে জায়গা পাবে কিনা? আনোয়ার হোসেনের প্রশ্ন। প্রথমত এই বেচারা বায়ার্ন, আমি দেখতেছিলাম এটা গুজব স্পেকুলেশন যাই বলেন না কেন, রিউমার, গার্নাচোর বায়ার্ন মিউনিখ চায়, তো বায়ার্ন মিউনিখে ব্যাটার না যায় চেলসিতে কেন যাবে? এতে তো বায়ার্নে গেলে গার্নাচোর গাইড করে কে আসলে? আমি গার্নাচো, আমি তো জীবনে আপনি আমার চিনবেনও না, আমিও আপনার নাগাল পাবো না, আপনি আমারে নিতে পারেন আপনার অ্যাডভাইজার হিসেবে, আই ডু বেটার, আপনি যা আছেন তার চেয়ে। কিন্তু ভাই চেলসিতে গেলে তো ব্যাটা 11-এই জায়গা পাবে না, পরের বছর একটা ওয়ার্ল্ড কাপ আছে, তো বায়ার্ন মিউনিখে যাও। বায়ার্ন মিউনিখে এখন সালা নাই, ওই উইংটা ফাঁকা, খেলতে পারবা, রাইট উইং খেলো, লেফট উইং খেলো, টেনে খেলতে পারবা। কিংসলে কোমেন চলে গেছে, লেরয় সানে চলে গেছে, যাও ওখানে যাও। ফ্লোরিয়ান বার্ডস আসে নাই, এটা হলে আসলে ভালো হতো। আচ্ছা, তানভীর সরকার তার প্রশ্ন, রিফাত ভাই, ক্যান ইউ বিলিভ দ্যাট ম্যানচেস্টার ইউনাইটেড উইন EPL টাইটেল বিকজ দে আর কোয়াইট ইমপ্রেসিভ এগেইনস্ট আর্সেনাল? এখনই কি এটা ফাইজলামি করে করিনি? ভাইও মনে হয় সিরিয়াসলি জানতে চাইছেন ওই বিশ্বাসটা। না ইউনাইটেড চ্যাম্পিয়ন হবে এই আশাটা আমি কোনোভাবেই করতে পারতেছি না, এরকম কোনো, এটা আমি স্বপ্নও এখনো দেখিনি, মানে অবাস্তব স্বপ্নও দেখতেছি না, কিন্তু ভালো খেলছে, টপ 4-এ থাকার সম্ভাবনাটা দেখতে পারি। এমডি আফসার তার প্রশ্ন দেখেন এই রিলেটেডিং, হ্যাঁ, বড় ভাই একজন ডর্টমুন্ড ফ্যান, আরেকজন মাদ্রিদ ফ্যান, মানে ওনার বড় ভাই দুইজন, বন্ধু একজন বার্সা ফ্যান আর একজন সিটি ফ্যান, আর আমি ইউনাইটেড ফ্যান। এদের যার সাথেই কথা বলি সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে, ভাই যাব কোথায়? আমার মনে হয় এই সিজনে আপনি একটু জবাব দিতে পারবেন। আর দেখেন, এই যে ডর্টমুন্ড ফ্যান আপনার সাথে ঠাট্টা করে, আপনি তো ভাই গতবার ফাইনাল খেলছেন, ইউনাইটেড তো ফাইনাল খেলছে, ইউরোপা লিগের ফাইনালে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে, ঠিক আছে? তো ওই লাস্ট সিজন দিয়ে আর কি কথা বলেন, এইভাবে বলে একটু নিজের পজিশনটাও রাখেন। আর আমার মনে হয় ভাই ইতিহাস আছে না, ইতিহাস দেখেন, এক্স্যাক্টলি ওইগুলোও রাখেন। আর হচ্ছে এই সিজন ভালো করবে ইনশাল্লাহ, আপনাকে আমি এই ভরসাটা দিলাম, ইউনাইটেড ভালো করবে। আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্নটা হচ্ছে এরকম, কলকাতা থেকে বলছি, সাইফুল ইসলাম, শুনেন, ইন্ডিয়া ন্যাশনাল টিমের নিউ কোচ খালিদ জামিলের ফার্স্ট ম্যাচ
কাফা নেশনস কাপে তাজিকিস্তান, এরপরে ইরান লাস্ট গ্রুপ ম্যাচ। হ্যাঁ, তারপর কি গেল স্টেজ 3, আর এরপরে আফগানিস্তানের সাথে। আর যদি গ্রুপে টপ 2-তে আসতে পারে তাহলে নকআউট ফেজে উজবেকিস্তান বা ওমান কিরগিস্তানের সাথে খেলতে পারে। ইন্ডিয়ার এই হাই র্যাঙ্ক টিমের সাথে এমন একটি সাবকন্টিনেন্টাল টুর্নামেন্ট খেলে কতটা ইম্প্যাক্ট রাখবে তাদের এশিয়ান কোয়ালিফায়ার্সে, তাদের পরের দুটো ম্যাচই সিঙ্গাপুরের সাথে, যে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ হারলো জুনের 10 তারিখে। দেখেন, এইটাকে হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি ম্যাচটাকে একটা কম্পিটিটিভনেসের আন্ডারে আনা হয়েছে। এইটা হচ্ছে একটা পজিটিভ সাইড আপনি দেখতে পারেন। টুর্নামেন্ট ওয়াইজ খেলা হবে। মাঝখানে আমরাও শুনেছিলাম যে বাংলাদেশও এই সেপ্টেম্বরের উইন্ডোতে একটা টুর্নামেন্ট টাইপ আসরে খেলে তারা নিজেদের প্র্যাকটিসটা করতে চায়, সেটা হলে একটু বেটার হতো। তবে এই জায়গায় আমি বলবো হচ্ছে গিয়ে যে প্র্যাকটিসটা হচ্ছে খালিদ জামিলের জন্য, যেটা আসলে দরকার। এই দলটা কিভাবে খেলে, কাদের এগেনস্টে কোন রকম তাদের পারফরমেন্স হয়, এইটা তাদেরকে হেল্প করবে ওই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলোর জন্য। আমার আর কাছে এটা হাই র্যাঙ্ক টিমের সাথে খেলা তো ভাই ভালো। আমার কাছে তো মনে হয় যে একদম পারফেক্ট আছে, হ্যাঁ। প্রপার আছে, এবং এই রকম ম্যাচ খেলেই এশিয়ান কাপ কোয়ালিফাইং এর প্রিপারেশন নিতে হয়। আমরা তো সেই প্রিপারেশনের তুলনায় আসলে ঢের পিছিয়ে। এবং ধরেন হচ্ছে গিয়ে ভুটানের সাথে, নেপালের সাথে। ইন্ডিয়া যে ওই টুর্নামেন্টটাই খেলছে, এটা বলবো আমি তাদের দক্ষতা, তাদের ক্রেডিট। তারা হচ্ছে গিয়ে ধরেন ওইখানে ইনভাইটেশন তারা আনাতে পেরেছে, বা তারাই ইনভাইট করেছে, যেইটাই হোক ওইটা যেহেতু আমরা জানি না, জানতেও চাই না, তারা খেলছে, এটাই হচ্ছে মেইন। কাদের সাথে খেলছে? ইরানের সাথে খেলছে, তাজিকিস্তানের সাথে খেলছে। এইটা আপনি একবার ভাবেন। আর আমরা এই মানে বছরে ওই হার জয়ে ইন্ডিয়ার কিচ্ছু যাবে আসবে না, এর থেকে বরং খালিদ জামিলের দরকার ওই হার জয় থেকে প্রিপারেশনটা, পয়েন্ট আউটটা বের করা। দেখেন সবাই ভালো ভালো টিম, ঠিক আছে, ইরান, তাজিকিস্তান, এইগুলা তো সব ভালো টিম। তবে কিরগিজস্তানের সাথে যদি খেলতে পারে, এরপরে উজবেকিস্তান তো ওয়ার্ল্ড কাপ খেলতেছে, ইরান উজবেকিস্তান। মানে এইটাই কথা যে ইন্ডিয়া একটা বেস্ট প্রিপারেশনই নিবে। এবং এইটা আপনি দেখেন, আপনি জাস্ট উল্টা দেখেন, আপনি মার্চ মাসে একটা ফ্রেন্ডলি খেলতে পারেন নাই, আপনি জুন মাসে খেলছেন ভুটান, আপনি সেপ্টেম্বরে খেলতেছেন নেপাল। এইগুলা খেলে আপনি খেলবেন হচ্ছে ওই হংকং, কই কি রে ভাই। এবং বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু একই গ্রুপে। তার মানে দেখেন, ইন্ডিয়ার ওই প্রথম 2 রাউন্ড শেষে ইন্ডিয়া তাদের ড্রিমটা অন রেখেছে, আর মানে এইটা আমার করতেই হবে। ইন্ডিয়া হচ্ছে এইভাবে নিয়ে। আর আমাদের অবস্থাটা দেখেন। আচ্ছা, এই টাইপের যে আজাদ টিপু, অস্কার ব্রুজন বাংলাদেশ জাতীয় দলের কোচ হলে কেমন হতে পারে? অস্কার ব্রুজন এখন ইস্ট বেঙ্গলে আছেন, তার দল ডুরান্ড কাপ থেকে আসলে বাদ পড়ে গেছে, অদ্ভুতভাবে বাদ পড়ছে। মানে এইটা যেই টিম কেবল প্রমোটেড, মানে মোহনবাগানকে হারাই দেওয়ার পরে নেক্কারজনক হার। আচ্ছা, ওই দিন হচ্ছে আমি মানে পড়ছিলাম, পরে ম্যাচটা আমি দেখিনি। মিগেলের নাকি হচ্ছে মিগেল দামাসেনোর 2টা না 3টা শট নাকি পোস্টে লাগছে। আচ্ছা, তো ইস্ট বেঙ্গল নাকি গেল 1 বছর বা 1.5 বছরে ওদের নাকি এরকমই হচ্ছে কি আপনার বেশ কয়েকবার হয়েছে যে ধরেন আই লিগের টিমের কাছ থেকে বা আই লিগ থেকে মাত্র যারা প্রমোটেড হয়েছে তাদের কাছে তারা হেরে যায়। যে দলটা মোহনবাগানকে হারায় তাদের কাছে যেয়ে তারা খেলটা হারিয়ে ফেলে। তবে ওই অস্কার ব্রুজন তো একটা সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেনও, অল্প সময় ইন্টারিম তাকে দেয়াই হয়েছিল সাফ ফুটবলের দায়িত্ব, এবং ওই সাফে একটা ডিফারেন্ট বাংলাদেশকে আমরা দেখেছিলাম। ওই সাফে বাংলাদেশের খেলা আমার পছন্দ হয়েছিল, সেইটা হচ্ছে গিয়ে মেইন কথা ছিল। বাংলাদেশ শেষ পর্যন্ত ফাইনালটায় যেতে পারে নাই, বাট ভালো খেলেছিল। যে কারণে অস্কার থেকে ওই সময় তো সিদ্ধান্তটা হলো যে তারা স্প্যানিশ ব্র্যান্ডে থাকবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিল, এবং তারপরে না হাভিয়ার কাবরেরা আসলো, যেহেতু অস্কার ব্রুজনকে তারা রাখতে চেয়েছিল, কিন্তু অস্কার যেহেতু তিনি বসুন্ধরা কিংসের সাথে কমিটেড ছিলেন, সেই কারণে কাবরেরাকে পরে নিয়ে আসা। আচ্ছা, আর নিব প্রশ্ন আছে। তবে অস্কার ব্রুজন বাংলাদেশের কোচ হলে অস্কার ব্রুজনের ওই ফ্যাসিলিটিস দিতে হবে, ওই সবকিছু দিতে হবে, ঠিক আছে, যেটা হচ্ছে তারা ক্লাবে উনারা পেয়ে আসলে ইউজ টু। আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্নটা একটু বড় করেই, কিন্তু ঈসা আলী ইমরানের প্রশ্ন, ক্রিকেটে সম্প্রতি অনূর্ধ্ব 15 দলের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের মহিলা দলকে খেলতে দেখা গেল, কিন্তু ফুটবলে কেন এমন আয়োজন করা হয় না? এ ধরনের ম্যাচ হলে নারী ফুটবলারদের অভিজ্ঞতা সমৃদ্ধ হবে, প্রতিযোগিতার মান আরও বৃদ্ধি পাবে, খেলাধুলার সার্বিক উন্নয়নে এমন উদ্যোগ নিঃসন্দেহে সময়ের দাবি। আপনাদের মতামত কি? আমি এটার এগেইনস্টে। আচ্ছা, আমি এটার মতামতটা আমি আপনাকে দেই। আমি এটার পক্ষেও না, আমি এটার বিপক্ষেও না। এই খেলা যদি হয় আমার কোনো সমস্যা নাই, খেলা না হইলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেটার ঘোরতর বিরোধী, বিপক্ষে, এবং যে ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমি আমার জায়গা থেকে জানাতে চাই। এইভাবে দেখেন,
দুনিয়ায় এইটা হয়তো এটা যেহেতু টেকনিক্যাল একটা বিষয় আছে যে হয়তো এমন হতে পারে যে আন্ডার 15 টিমের সাথে খেলে বাংলাদেশ, আমি ক্রিকেটের কথা বলছি, বাংলাদেশের মেয়েরা উইমেন্স টিম কিছু একটা হয়তো জানবে, কিছুটা শিখবে, কোন একটা জায়গায় হয়তো উন্নতি হতে পারে, এটা হইতে পারে, আমি জানি না, আই ডোন্ট নো, আমি টেকনিক্যাল পারসন না, সেটা তাদের কাছে মনে হয়েছে সেজন্য তারা খেলেছে। এই ধরনের ম্যাচ হবে সবসময় ক্লোজ ডোর। অনেক সময় আমরা এটাও শুনি যে ইউএসএতে উইমেন্স টিম, সুইজারল্যান্ডে হয় যে উইমেন্স টিমের সাথে মেন্স টিমের খেলা, এটা হচ্ছে প্রিপারেশনের জন্য একটু এইজ টিমের সাথে, বয়সের সাথে মেয়েদের খেলিয়ে দেয়, কিন্তু ওই খেলায় কখনো কোনো মিডিয়া থাকে না, ওই খেলায় কখনো ইনভিটেশন দেয়া হয় না। আমি দেখলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেজ থেকে ফলো করে সেই রেজাল্টটা দেয়া হলো, ওই খেলা দেখতে কভার করতে মিডিয়া সবাই গেছে, টি স্পোর্টসও সেখানে ছিল। ক্লোজ ডোর বলে একটা জিনিস আছে, আপনার মনে থাকার কথা, বাংলাদেশ মার্চ মাসে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল মনে আছে, যেটার রেজাল্টটা এখনো কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এইটা হচ্ছে আসল রেজাল্ট। সৌদি আরবে বাংলাদেশ একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল এবং বাংলাদেশ কোচ চেয়েছিল যে এই ম্যাচের রেজাল্টটা যেন বাইরে পাবলিশ না হয়। এমন না যে আমি একটা রেজাল্ট জানি, নাবিল খান একটা রেজাল্ট জানে, বাংলাদেশের প্রতিটা সাংবাদিক এবং সবাই একটা রেজাল্ট ওই ম্যাচে জানে, কিন্তু তার কোনো অফিসিয়াল কোনো সত্যতা নাই, যার কোনো প্রমাণ নাই, এই কারণে এই রেজাল্ট কোনোদিন কোনো জায়গায় বলতেও পারবেন না। এই জিনিসগুলোতে এরকম একটা গ্রে জোন রেখে দেওয়া হয়। আর্সেনালের ওই মেন্স টিম, উইমেন্স টিম এরকম হলে এই গ্রে জোনটা সবসময় থাকে, অফিসিয়ালি কখনো এইটার রেজাল্ট দেওয়া হয় না। এবং তার উপরে সেটা যদি কোথাও দেয়া হয়েও থাকে, বাংলাদেশে তো আপনি আরও দেবেন না, কারণ বাংলাদেশে তো নারী অধিকার কি সম অধিকার আছে? নাই তো, আমরা উই আর ফাইটিং ফর ইট, বা সবাই সেটার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেখানে মেয়েদের যখন বিশ্বকাপ খেলে যাচ্ছে, তাই না, উইমেন্স টিম বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এইরকম খবর আপনি চাউর করে দিয়ে আপনি তাদের কনফিডেন্স লেভেল কই নিয়ে যেতেছেন, এটার প্রিপারেশন বলে না, এটার মানসিক যন্ত্রণা বলে। ট্রু। দুনিয়ায় ক্লোজ ডোর বলে একটা জিনিস আছে, জিনিসপত্র সিক্রেসি মেনটেন করা শেখা দরকার আমাদের। প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে রেজওয়ান আহমেদ, তার প্রশ্ন, কিউবা মিচেল বাংলাদেশের লিগে আসার পরের বছর যদি ফাহমিদুল ভালো দল না পান ইতালিতে, তাহলে তিনিও বাংলাদেশের লিগে আসার কথা ভাবতে পারেন কিনা? ডেফিনেটলি কিউবার এই আশা দেখে, যেমন আমি দেখছিলাম যে এইবার নাকি দল বদলে ক্যাসপার হক, যিনি ট্রায়ালে ছিলেন, তিনিও হচ্ছে গিয়ে চেয়েছিলেন বাংলাদেশের কোনো একটা ক্লাবের সাথে একমত এক জায়গায় আসতে, কিন্তু সেইটা ক্যাসপারের ক্ষেত্রে সেই জিনিসটা হয় নাই। আর কিউবা যদি এখানে পারফর্ম করতে পারে, কিউবা যদি পুরো লিগের স্ট্যান্ডার্ডটাকেও বাড়িয়ে দিতে পারে, তখন নির্দ্বিধায় অন্যরাও হচ্ছে গিয়ে তখন চিন্তা করবে, ফাইন, আমি কোনো একটা দেশের 5th টায়ার 6th টায়ারে খেলছি, এর থেকে ঠিক আছে বাংলাদেশে তো মনে হচ্ছে যে একটু কম্পিটিটিভনেসটা বেড়েছে, ব্র্যান্ডিংয়ের দিক থেকে বেড়েছে, সুতরাং ওইখানে যে খেলা যায়। তো এইটা করলে হচ্ছে গিয়ে ফাহমিদুলরাও হয়তো একটা সময় আসতেই পারে, এবং এটাকে আমি কিউবা এসেছে এটাকেও আমি খাটো করে দেখছি না, কিউবার জাত গেল বলেও আমি এটাকে ভাবছি না, ফাহমিদুল আসলে সেই ক্ষেত্রেও আসলে সেটাই হবে। এটা উনাদের আসলে ব্যক্তিগত ডিসিশন, উনাদের টাকা পয়সার হিসেব নিকেশ আছে, ওখানে বেটার অপশন ছাড়া তো আর কেউ এখানে আসবে না, তাই না? মানে বেটার অপশন থাকে, হ্যাঁ, সে কি বেটার অপশন ছাড়া কি? এখন দেখেন যে কিউবা নিজেই স্বীকার করেছেন সান্ডারল্যান্ডের সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল, সান্ডারল্যান্ডের সাথে সেটা রিনিউ নতুন করে হয়নি, সুতরাং তিনি ফ্রি এজেন্ট হয়ে গেছেন। ফ্রি এজেন্ট হয়ে ওই সময় তার কাছে যেসব অপশন ছিল, ইংল্যান্ডেরই ওই এইজ লেভেলের অপশন আসলে তার কাছে ছিল। মনে করেন, ধরেন বার্নলির, ধরলাম যে বার্নলির আন্ডার 21 টিমে তিনি তখন ধরেন নিজেকে ওই তার কাছে মনে হয়েছে যে না, আমি আন্ডার 21 টিমে খেলবো না। এখন যেহেতু তিনি হচ্ছে ওই সিনিয়র টিমের কোনো অফার ইংল্যান্ড বা হচ্ছে ইউরোপের কোনো জায়গা থেকে পান নাই, তার কাছে মনে হয়েছে তাহলে আমি বাংলাদেশে যেয়ে বাংলাদেশেরটাতে খেলি, তাদের যেই প্রজেক্ট সেই প্রজেক্টটা আমার কাছে ভালো মনে হয়েছে, কিউবা মিচেলের ভাষ্য বা কিউবা মিচেলের দিক থেকে, সে কারণেই তিনি এসেছেন। টাকা পয়সারও একটা ব্যাপার আছে। এখন কোন জিনিস কি আসলে প্রায়োরিটি দেয়, এটা আসলে সেই ওই সিচুয়েশন থেকে বলতে পারে। আর হাসিব, তারও প্রশ্ন, কিউবা বাংলাদেশের ফুটবলে রোনালদো হয়ে এসেছে কিনা? ওই যে যদি পারফর্মটা করতে পারেন, ভালো করতে পারেন, ব্র্যান্ডিংটাকে বাড়িয়ে নিতে পারেন, তাহলে রোনালদো যাওয়ার পর যেমন ফুটবলে সৌদি আরবে আরব বসন্ত হয়েছে, আমার মনে হয় কিউবা আসার পরও ওই বাংলাদেশে ওই বাইরের লিগের ফুটবলারদের আসার ক্ষেত্রটা হয়তো ওপেন হবে, তবে যদি তারা সেফ ফিল করেন। যেটা নিয়ে একটু শঙ্কা হচ্ছে যে ওই বাংলাদেশ তো আসলে ওইরকম আনার পরে আসলে যা দেওয়ার দরকার তা দিতে পারে না, এখানকার তো গোটা জিনিসটাই পরিবর্তন হইতে হবে, নাহলে খুব ডিফিকাল্ট, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট, মানে পজিটিভ
চিন্তা করে পজিটিভ কোনো কিছু এনে দেওয়া। বাংলাদেশে যেটা দরকার, বাংলাদেশের এশিয়ান কম্পিটিশনে ভালো করা দরকার, বসুন্ধরা কিংসের এশিয়ান কম্পিটিশনে ভালো করা দরকার, পরের রাউন্ডে যাওয়া দরকার। এবার চ্যালেঞ্জ লিগের কথা যদি আপনি ধরেন, মানে বাংলাদেশে এই লিগ খেললে জেতার কথা তাদের, আমি জানি না, কিন্তু এই লিগ খেলে বসুন্ধরা কিংসের আদতে ওই মানের উন্নতি হবে না যেটা তারা এশিয়ান কম্পিটিশনে উন্নতি করতে পারবে। এশিয়ান কম্পিটিশনে টিকে থাকাটা খুব জরুরি, খুব জরুরি। আচ্ছা, পরে যাই। আচ্ছা, ইয়ামিন আরাফাত, ইয়েস, আই গট ইট রাইট, ইয়ামিন আরাফাত। তার প্রশ্ন হচ্ছে, ফার্স্টটা নিলাম না, সেকেন্ডটা নেই। ইজ দ্য প্রিমিয়ার লিগ প্রায়োরিটাইজিং টিভি অ্যান্ড স্পন্সরশিপস ওভার দ্য গেম itself? Halftime interviews and constant media obligations seem to prove that halftime interviews and commercials breaks disrupt player focus and tactical adjustments. What's your take? দেখেন, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বড় একটা আর্নিং সোর্স হচ্ছে এই টিভি রেভিনিউ থেকে, সেটার অংশ তারাও পায়। কত পার্সেন্ট? ধরেন 80%। হ্যাঁ, মানে সুতরাং তাহলে আপনি বলেন ক্লাবগুলো কেন চাবে না? আর এখানে তো ওই হাফ টাইম ইন্টারভিউ কার নেওয়া হয়? আপনি যেই দল পিছিয়ে থাকবে আপনি তো তারটা নেবেন না, যেই দল এগিয়ে আছে তারটা আপনি নেবেন, এবং সেটার সময়টাও তো আসলে খুব কম হয়। মানে খুব যে বেশি সেটা না, ধরেন আপনি লম্বা 3-4-5 মিনিট, সেটা তো না, জাস্ট ফ্ল্যাশ ইন্টারভিউ টাইপ সেই জিনিসটা হয়। তাহলে আপনি হিসেব করেন, মানে কোনো ক্লাব তো আমার মনে হয় যে অপোজ করবে না। 1 মিনিট, এবং প্রথমত ওই প্লেয়ারের পারমিশন থাকতে হবে। মার্টিন ওডেগার যেমন দিয়েছেন আর্সেনাল ম্যাচে, কারণ ইউনাইটেড এগেইনস্টে আর্সেনাল 1-0 বলে এগিয়েছিল, 3টা কোয়েশ্চেন কোনো রকমের আনসার দিয়ে ঢুকে গেছেন। তবে এটা ঠিক যে স্বাভাবিক অবস্থা, যেহেতু ইন্টারভিউ হইতো না এতদিন, তাহলে ওডেগার হয়তো এতক্ষণে ড্রেসিং রুমে ঢুকে যেতেন, ঢুকে গিয়ে হয়তো ওয়াশরুমে যেতেন, কথার কথা, ওটা তো 1 মিনিট সময় লাগে, তাই না? তো বের হয়ে হয়তো ততক্ষণে মিগেল আর্তেতা কথা বলা শুরু করে দিয়েছেন। এইটা অ্যাডজাস্টমেন্টের একটু ব্যাপার আছে। এখন কেন টেলিভিশনদেরকে এই সুযোগটা দেওয়া হয়? দিনকে দিন রাইটসের দাম কেবলমাত্র বাড়ছে, এবং মানুষের এবং তখন আপনি রাইটস ফিটাও তো হচ্ছে আরো বাড়িয়ে দিতে পারবেন, বাড়িয়ে দিচ্ছে, তোমাকে আমি এটা দিচ্ছি, তার মানে দর্শক আরো 3 মিনিট তোমার স্ক্রিনে থাকছে। হ্যাঁ, এবং যে কারণে ফুটবলে তো অ্যাড দেখানো খুব কঠিন, ওই যে মাঝখানে তো আপনি হাফ টাইম শো হয়, সো ওইটার কারণে মানুষজন টেলিভিশনের সামনে থাকে। আর এইটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল লা লিগা সেরিয়া, সেখান থেকে প্রিমিয়ার লিগ নিয়েছে। দেখেন না ঘটনাটা কি হয়, এখনো পর্যন্ত কারো কাছ থেকে ওইরকম বড় ধরনের কোনো কমপ্লেন শোনা যায় নাই যে এটা প্রভাব খুব একটা ফেলছে। সব কিছু মিলেই ওই ব্রডকাস্টার সহই টেলিভিশন, বা টেলিভিশন সহই ওই ফুটবল ইন্ডাস্ট্রি। টেলিভিশন ছাড়া এই প্রিমিয়ার লিগ কেন এত দামি প্লেয়ার নিতে পারে জানেন? একদম সহজ কথা, টেলিভিশন রাইটসের দাম তাদের বেশি, ঠিক আছে? যেই কারণে ভেটস এই পাশে আসতে পারেন। টেলিভিশন রাইটসের দাম বেশি বলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো স্ট্রং, তারা ইউরোপে ভালো কম্পিট করে। ইতালিয়ান সেরিয়া ঠিক এই কারণে পিছিয়ে, অথচ 2000 সাল পর্যন্ত সেরিয়ার ধারে কাছে কেউ ছিল না। দেখেন, এই জায়গায় হচ্ছে যখন ইংলিশ প্রিমিয়ার লিগের ফিক্সচারটাও হয়, তারা হচ্ছে ব্রডকাস্টিং ফ্যাসিলিটিস, ব্রডকাস্টিং টাইম, সবকিছু তারা চিন্তা ভাবনা করে তারপরেও কিন্তু তারা করে। হ্যাঁ, যে কোন ম্যাচ কখন ফেলা হবে। আপনি দেখেন যে বুন্দেসলিগায় আপনি শনিবারে একটানা এক গাদা খেলা পাবেন, শনিবার রোববারে। কারণ জার্মানির লোকজন এরকম যে তুমি আমার শনি রবিবার ছাড়া খেলা ফেলালে আমি কিন্তু দেখতে যাবো না, এবং তারা বিদ্রোহ করে, প্রতিবাদ করে। এক এক জায়গার কালচার এক এক রকম। এখন এইখানে আবার আমাদের একটু বায়াস আছে, আমার নাবিল খানের এই প্রশ্নের উত্তরে। যেমন আমরা যেহেতু ব্রডকাস্টার, তাই আমরা আসলে আমাদের দিক থেকেই বললাম, কিন্তু আপনার সঙ্গে ফিল ফ্রি টু দ্বিমত পোষণ করতে পারেন, এবং প্লেয়ারদের কমপ্লেইন থাকতেই পারে। আমরা জাস্ট ব্রডকাস্টারের দিকটা ক্লিয়ার করলাম ব্রডকাস্টার হিসেবে। আচ্ছা, প্রশ্ন সেটা হচ্ছে আলামিন মোহাম্মদ সামি, তার প্রশ্ন, স্টার্ট বেনসেল, লামিন ইয়ামাল কার্ল শট, হল্যান্ড পাওয়ার শট, এমবাপ্পে ড্রিবলিং উইথ ফিনিশ। আমার কাছে এমবাপ্পে ড্রিবলিং উইথ ফিনিশ হচ্ছে গিয়ে স্টার্ট, বেঞ্চ হচ্ছে লামিন ইয়ামাল কার্ল শট, সেল হচ্ছে হল্যান্ড পাওয়ার শট। স্পট অন। আচ্ছা, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে কোমোকে নিয়ে কিছু বলেন। সাইফুদ্দিনের প্রশ্ন, কোমোকে এবার ইউরোপিয়ান স্পটের জন্য ফাইট দিতে পারবে কিনা? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা মনে হয় মিস করে গেছি সেরিয়ারিয়াতে। কোমো একটা সারপ্রাইজ প্যাকেজ হইতে পারে, এবং আমি সারপ্রাইজ হব না যদি তারা ইউরোপিয়ান প্লেসের জন্য পরের বার ফাইট দেয়। আমি হোপফুল কোমোকে নিয়ে। আপনি রাইট ইউ আর, কোমোর পক্ষে হয়তো এটা হইতে পারে, সম্ভব। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? ইয়েস, আব্দুল আলিম, তার প্রশ্ন, আচ্ছা আপনি কি ওদিন ক্রিকেট শোতে কোনো প্রশ্ন করেছেন? আমি ক্রিকেট শোতে একটা কোয়েশ্চেন করেছিলাম, আমি এখানে ছিলাম। রিফাত মাসুদ ভাই, আপনার প্রশ্ন ক্রিকেট শোতে দেখে অবাক হয়েছে, আপনাকে আর নাবিল ভাইকে ক্রিকেট শোতে দেখতে চাই। মাফ করে দেন। না, এটা হচ্ছে গতকালকে ক্রিকেট শোর হোস্ট রাহুল রয়, ওর নাম, সে নিজেকে রাহুল রয় হিসেবে আমাদের সামনে বলে। হ্যাঁ, তো
ওইটা হচ্ছে যে আপনার বাপ, সত্যজিৎ রায়ের বংশ। ওর সাথে কথা হচ্ছিল, ও তখন হচ্ছে কি আপনার যেটা বলেছে, ভাই আপনাদেরকে মানুষ ক্রিকেট শোতে আসলেই দেখতে চায়, তো একদিন হচ্ছে গিয়ে আমাদের ফ্রি হিটে আসেন। আমি বলছি ঠিক আছে, তাহলে তোমাদের কোনো স্পেশাল ধরন হচ্ছে 100, 200, 300, কত দিবে 400 জিজ্ঞেস করছেন? এরকম কোনো কিছুতে হলে তাদেরটাই কত যাবে, দিবে? টাকা লাগবে তো। পেট চুক্তিতে খাওয়াই দিবে মনে হয়। আমার টাকা লাগবে। ঠিক আছে। আর শেষ প্রশ্ন, খাওয়া দাওয়ার কথা যেহেতু এনেছে, আপনার হাতে তো প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা বলেন। আমার কাছে প্রশ্ন আছে যে ব্যালন ডিওর, দুইটা প্রশ্ন আছে, একটু বলে দিই। আই হ্যাভ এ কোয়েশ্চেন, কুকুরিয়া, বাস্তনি, পাঁচো, মার্টিনেজ থাকতে ভ্যান ডাইক কিভাবে নমিনেশন পাইলো, যেখানে বোথ ক্লাব ও উচলের টিম অফ দ্য টুর্নামেন্ট, মানে ইউসিল বাংলাদেশে মার্কিনিউস ছিল। এনজো কাইসেদো থাকতে ম্যাকালিস্টার কিভাবে নমিনেশন পেল? ভিভিডি গেটিং ওভার হাইপ? নো স্যার। ভিভিডি গত সিজনে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ছিল, যেখানে প্রিমিয়ার লিগ জিতছে লিভারপুল, এবং ম্যাকালিস্টার পাবে না। ম্যাকালিস্টার প্রিমিয়ার লিগের মানে প্রিমিয়ার লিগ জিতাইছে লিভারপুলকে, এবং পিএফ এর বেস্ট 11-ও তিনি আছেন। আই ওয়াজন্ট সারপ্রাইজ। কুকুরিয়া, বাস্তনি, পাঁচও পাইছে চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে মার্কিনিউস বাদ পড়ছে, কারণ ওই পিএসজি থেকে একটা বাদ দিতে গেলে সেটা মার্কিনিউস আনফরচুনেটলি বাদ পড়ছে। মৃদুল সর্দার, তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, গরুর মাংসের আলু, কাচ্চি বিরিয়ানির আলু, ছোলার সাথে আলু। গরুর মাংসের আলু ভাই গরুর মাংসের আলু হচ্ছে এনি টাইম হচ্ছে স্টার্ট বাই। গরুর মাংস আলু ছাড়া খায় আসলে মজা নাই। না, আলু ছাড়া গরুর মাংস খায় মজা আছে। আমার কাছে মজা নাই। না, আমার কাছে গরুর মাংসের সাথে মনে করেন একটু আলু থাকলে প্রপার। শুনুন আমি বলি, গরুর মাংস আলু দিয়ে, ভাত দিয়ে, ইটস এ থিং, বাট যে মাংসতে আলু দেয়া হয় না, ওটা কিন্তু মানের দিক থেকে আরেকটু বড় লোকই, মানে তাহলে আপনি আলু দিয়ে হচ্ছে ইয়ে বাড়াচ্ছেন। আলু দিয়ে অ্যাকচুয়ালি ইউ আর মানে ইনক্রিজিং দ্য ভলিউম অফ ইট। তো বাট ওই আলুর টেস্ট, মানে আই প্রিফার আলু থাকলে আমার ভালো, আলু ছাড়া আমার ভালো লাগে না। কিন্তু অনেক জায়গায় আপনি দেখবেন যে খুব ভালো জায়গায় দাওয়াত খাইতে গেলে আপনার মাংসের ভিতরে আপনি আলু পাবেন না। দেখেন এই জায়গাটা হচ্ছে দুইভাবে আপনি দেখবেন, ঠিক আছে? আপনি যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে হচ্ছে আলুটা হচ্ছে খুব সলিড, মানে প্রপার ওটার সাথে যায়। আর আপনি যদি গরুর মাংসের ভুনাটা খেতে চান, আমার মনে হয় তখন আলু ছাড়া আপনি আমার থাকলে হচ্ছে গিয়ে গরুর মাংস দিয়ে আলু দিয়ে ভাত খান। এরপরে এটা এখন অসম্ভব, এখন এটা খাইতে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এবং ভাত সাথে, হ্যাঁ, আর পরে যদি একটু ডাল থাকে। মাংসের ওই যে পিসটা লাগবে, চটা টাইপ একটা পিস, হাড্ডির মাঝখানে সাইড দিয়ে জড়ায় থাকে যেটা, ঠিক আছে, সামনের আমার না ওই পিছলা মাংসের পিসগুলো খেতে অনেক ভালো লাগে। রানের, ঠিক আছে। বাট তার কাচ্চি বিরিয়ানির আলু, ছোলার সাথে আলু হচ্ছে গিয়ে সেল, কারণ ছোলা আসলে ওই রোজা মাস ছাড়া ছোলা ফ্রিকোয়েন্টলি খাওয়া হয় না, হয়তো হঠাৎ খাওয়া হয়, সুতরাং ওই টেস্টটা ধরেন খুব মনে লাগার মতো এরকম মনে হয় না। সহজ হিসাব আছে, ছোলার দাম আর মাংসের দাম কি এক হইলো? মানে দুইটার মানে কাচ্চি বিরিয়ানির আলু ফাইন, কাচ্চিও আসলে আলু ছাড়া জমে না, দ্যাটস ট্রু, কিন্তু আমি গরুর মাংসের সাথে আলু ওইটা হচ্ছে এনি ডে এনি টাইম। আচ্ছা, মোহাম্মদ মিধা, হ্যাঁ, এমডি তাহমিদ হক, কি বললাম, মোহাম্মদ তাহমিদ হক, ভাই দুঃখিত, ওই ইউটিউবে একসাথে লেখা থাকে তো আপনার নাম আমি এবার পেরেছি। মোহাম্মদ তাহমিদ হকের কোয়েশ্চেন হচ্ছে, পোর্টসমাউথে অনেক দিন ধরে থাকলেও কখনো ফ্রেটন পার্কে পোর্টসমাউথের খেলা দেখতে যায়নি, এবার হামজা চৌধুরীর খেলা দেখতে যাব। যেদিন লেস্টার বনাম পোর্টসমাউথের খেলা হবে, আজকে কাজে এক ইংলিশ কলিগকে বললাম যে লেস্টারের খেলা দেখতে যাব। সে জিজ্ঞাসা করলো, প্রিমিয়ার লিগ রেখে কেন এই খেলা দেখবা? যখন বললাম লেস্টারের হামজা আমাদের দেশের প্লেয়ার, সে অবাক হয়ে গেল। এই মুহূর্তটা আমার জন্য গর্বের ছিল। আপনার জন্য শুভকামনা। এই মুহূর্তগুলো, এরকম ছোট ছোট মুহূর্ত আমাদের জীবনেও কম বেশি সবসময় আসছে আসলে। এবার হামজা বাংলাদেশে হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পরই আপনাকে হচ্ছে এই সেম এই টাইপের একটা ঘটনা, ওনাকে অনেকদিন অপেক্ষা করতে, এপ্রিল মাসে খেলা পোর্টসমাউথে গিয়ে, মানে যদি হামজাকে যখন যায় মেলা দেরি আছে। একটা ঘটনা বলি, সেটা হচ্ছে রিসেন্টলি আমি যখন দেশের বাইরে গেলাম, তো তখন হচ্ছে আপনার আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি ফেরিতে করে, আমার পাশে একজন বসেছেন, তিনি ছিলেন নেদারল্যান্ডসের। আরে ইন্টারেস্টিং স্টোরি, ঠিক আছে, নেদারল্যান্ডসের। তো নেদারল্যান্ডস নিয়ে কথা হচ্ছিল, নিজে থেকেই ধরেন হচ্ছে কে কোন জায়গায়, তারপর হচ্ছে আমার বললো তুমি কি করো, তারপরে ফুটবল চলে আসলো কথাবার্তায়, ওই আরিয়ান রোবেন, ঠিক আছে, এই সব কিছু হচ্ছে চলে আসলো। পরে ও জিজ্ঞেস করছে তোমাদের বাংলাদেশের ফুটবলের কি অবস্থা, ও তখনও জানে না কোনো কিছু। পরে আমি বললাম যে বাংলাদেশ আমাদের, তুমি হামজাকে তো চিনো, ও ইংলিশ ফুটবল সবকিছু ফলো করে। আমি বললাম হ্যাঁ, ও বলেছে হ্যাঁ। তারপরে আমি বললাম হামজা কিন্তু এখন বাংলাদেশের ফুটবলার, সে বাংলাদেশের ন্যাশনালিটি নিয়ে নিয়েছে। তো এটা শুনে সে একটু অবাক হচ্ছে এবং বলছে যে তাহলে তো তোমাদের ফুটবলের লেভেলটাই এখন অনেক আপ হয়ে গেছে।
মানে ওই নেদারল্যান্ডসের মানুষটাও হচ্ছে গিয়ে জানে হামজা চৌধুরীকে চেনে এবং সেই হামজা চৌধুরী এখন বাংলাদেশে। তো এইটা আপনি জমা রাখছিলেন কার জন্য এই গল্প? না এই মিলে গেল দেখে আমার মনে ছিল না, ঠিক আছে এই যে ধরেন ওই ওনার কাছে ভালো লেগেছে পরে এই ঘটনা বলার যে আপনি আসছেন কত 200-3 সপ্তাহ হইছে না, হ্যাঁ এই জমা রাখছেন কি রে? এটা ওই যে ভাই মিলতে তো হবে নাহলে মনে করেন একদিন আরে ভাই কি হচ্ছে জানেন একদিন তো এই জিনিসটাই আসলে হয়েছিল। আর কিছু নাই, আজকে আর টাইমটা অনেক লম্বা হচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দাঁড়ান একটা প্রশ্ন নিছিলাম, মাথিয়াস ডিলিক্টকে নিয়ে কিছু বলেন, তিনি এই সিজনে 2019-এর প্রাইম টাইমে ফিরতে পারবে কিনা ইউনাইটেডে? রাকিবুল হাসানের কোয়েশ্চেন, ভাই ওই প্রাইম ডিলিক্টের এরপরে ইউভেন্টাস বায়ার্ন মিউনিখ কোনো জায়গাতে তৃতীয় হইতে পারে নাই, সো তার নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ, হ্যাঁ ওইটা পারতে হবে। ইউনাইটেডে তৃতীয় হইতে হলে তাকে আনছিল কিন্তু এরিক টেন হ্যাগ, 11-এ তৃতীয় হইতে হইলে তাকে তার ওই 19-এর মাথিয়াস ডিলিক্ট ওয়ান অফ মাই ফেভারিটস, মানে লিডার, কিন্তু ভাই ওইভাবে যায় নাই, তাকে নিজেকে খুঁজে পাইতে হবে, নাইলে তৃতীয় হইতে পারবে কঠিন হয়ে যাবে। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.